আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এফ ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল ও আন্তঃ অবস্থান্তর মৌল। এফ ব্লক মৌল সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা প্রথমেই পূর্বের ক্লাসের বিষয় সম্পর্কে একটু আলোকপাত করব। আমরা গতদিনের ক্লাসে আলোচনা করছি এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক মৌল সম্পর্কে। আমরা দেখছি যে এস ব্লক মৌল হলো সে সমস্ত মৌল যাদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে, এবং পি ব্লক হলো যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে, এবং ডি ব্লক মৌল হলো যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের পূর্ববর্তী শক্তি স্তরে অর্থাৎ ডি অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটি প্রবেশ করে, তাদেরকে ডি ব্লক মৌল বলে। তাহলে তারই ধারাবাহিকতায় আমরা বলতে পারি যে এফ ব্লক মৌল হলো সে সমস্ত মৌল যাদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করবে তারাই হলো এফ ব্লক মৌল। পর্যায় সারণীতে গ্রুপ 3 বা গ্রুপ 3B এর অন্তর্ভুক্ত ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম এর পরবর্তী যে মৌলগুলো আছে সেগুলোই হলো এফ ব্লক মৌল। এফ ব্লক মৌল পর্যায় সারণীর ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের অন্তর্ভুক্ত। আমরা যদি পর্যায় সারণীটা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে গ্রুপ 3 বা গ্রুপ 3B এর ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে আছে ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম। ল্যান্থানাম এর পরবর্তী যে মৌলগুলো এবং অ্যাক্টিনিয়ামের পরবর্তী যে মৌলগুলো সেগুলোকে মূল পর্যায় সারণী থেকে আলাদা করে পৃথকভাবে দুইটা ভিন্ন সারি সমান্তরালভাবে দুইটা ভিন্ন সারিতে স্থান দেওয়া হয়েছে। আমরা পর্যায় সারণীর দিকে একটু লক্ষ্য করলে এটা বোঝা যাবে। এখানে ল্যান্থানাম এর পারমাণবিক সংখ্যা হলো 57 এবং অ্যাক্টিনিয়ামের হলো 89। তো ল্যান্থানামের পরবর্তী সেরিয়াম থেকে শুরু করে লুটেসিয়াম পর্যন্ত যে মৌলগুলো এইগুলোকে বলা হয় ল্যান্থানাইট সারি, এবং অ্যাক্টিনিয়ামের পরবর্তী থোরিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেগুলোকে বলা হয় অ্যাক্টিনাইট সারি। এই ল্যান্থানাইট সারির সেরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত যে 14টি মৌল এটা এফ ব্লক মৌলের অন্তর্ভুক্ত। আবার অ্যাক্টিনাইট সারিতে থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত যে 14টি মৌল এর মধ্যে থোরিয়াম বাদে বাকি সকল মৌল এফ ব্লক মৌলের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা যাচ্ছে যে এফ ব্লক মৌল অবস্থিত পর্যায় সারণীর ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে এবং গ্রুপ 3 বা 3B এর মধ্যে। সুতরাং ল্যান্থানাইট সারিতে এফ ব্লক মৌল আছে 14টি, তবে অ্যাক্টিনাইট সারিতে এফ ব্লক মৌল আছে মোট 13টি। অ্যাক্টিনাইট সারির অন্তর্ভুক্ত থোরিয়াম এফ ব্লক মৌলের অন্তর্ভুক্ত নয়। তাহলে উভয় সারিতে মোট 27টি মৌল এফ ব্লক মৌলের অন্তর্ভুক্ত। আমরা এবার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে একটি উদাহরণ লক্ষ্য করব। এখানে আমি সেরিয়াম এর ইলেকট্রন বিন্যাস লিখেছি। সেরিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 58। তো এই 58 মধ্যে আমরা ইলেকট্রন বিন্যাস সংক্ষেপে লেখার জন্য আমরা জেনন দিয়ে লিখছি। তো এরপরে হলো জেননের পারমাণবিক সংখ্যা হলো 54। সুতরাং 54, এরপরে 4f2 এবং 6s2, মোট হয় 58। সুতরাং আমরা যদি লক্ষ্য করি যে সেরিয়াম এর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করেছে, তাই সেরিয়াম একটি এফ ব্লক মৌল।
এফ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো, এখানে লক্ষ্য করা যাচ্ছে যে n-2 F1 থেকে F14, n-1 D012 NS1 থেকে 2। এখানে n এর মান 6 বা 7 হবে, কারণ n এটা n এর যে সংখ্যাটা এটা পর্যায় সারণীতে মৌলের পর্যায় নির্দেশ করছে। এবং আমরা বলছি যে এফ ব্লক মৌলের অবস্থান পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায় অথবা সপ্তম পর্যায়। সুতরাং n এর মান 6 বা 7-এর মধ্যেই হবে। তো আমরা যদি সাধারণ ইলেকট্রন বিন্যাসটা একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে এস অরবিটাল আমরা জানি যে ইলেকট্রন 1 থেকে 2টি থাকে, সর্বোচ্চ 2টি। তো এখানে যদি n এর মান 6 হয়, তাহলে ডির মান হবে 6-1 অর্থাৎ 5d, এবং এফ এর মান হবে 6-2 অর্থাৎ 4। অর্থাৎ এস অরবিটালের যে প্রধান কোয়ান্টাম সংখ্যা থাকবে, ডি অরবিটাল হবে তার থেকে 1 কম, এবং এফ অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা হবে তার থেকে 2 কম। আর এফ ব্লক মৌলের ক্ষেত্রে ডি অরবিটালে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 0 থেকে 2টি পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ 2টি থাকতে পারে আর সর্বনিম্ন 1টিও নাও থাকতে পারে। আর এফ অরবিটাল ইলেকট্রন থাকতে পারে 1 থেকে 14টি। তো এই হলো এফ ব্লক মৌলের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমরা আলোচনা করব অবস্থান্তর মৌল সম্পর্কে। গতদিন আমরা ডি ব্লক মৌল সম্পর্কে আলোচনা করছিলাম যে সমস্ত মৌলে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে সর্বশেষ শক্তি স্তরের পূর্ববর্তী শক্তি স্তর অর্থাৎ ডি অরবিটালে ক্রমান্বয়ে প্রবেশ করতে থাকে, তাদেরকে ডি ব্লক মৌল বলে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখছি, স্ক্যান্ডিয়াম। গতদিন আমরা এই উদাহরণটা দেখছিলাম। এর সর্বশেষ ইলেকট্রনটি প্রবেশ করেছে 3d অরবিটালে। 4s2-তে প্রথমে ইলেকট্রন যাওয়ার পরে এরপরে 3d-তে আসছে। স্ক্যান্ডিয়াম একটি ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলর অবস্থান পর্যায় সারণীতে পর্যায় তৃতীয় থেকে শুরু করে পর্যায় চতুর্থ থেকে শুরু করে চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে ডি ব্লক পর্যায় সারণীতে ডি ব্লক মৌলের অবস্থান পর্যায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম 4টি পর্যায়ে রয়েছে। অর্থাৎ ল্যান্থেনিয়াম এর পরের যে মৌলগুলো আছে সেগুলো ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত, এবং অ্যাক্টিনিয়ামের পরের মৌলগুলো ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। পর্যায় সারণীর মূল যে কাঠামো, সেখানে ল্যান্থেনিয়াম নিজেও একটা ডি ব্লক মৌল এবং অ্যাক্টিনিয়াম নিজেও একটা ডি ব্লক মৌল। তো ল্যান্থেনিয়াম থেকে পরবর্তী মৌলগুলো ডি ব্লক মৌল, অ্যাক্টিনিয়াম থেকে পরবর্তী মৌলগুলো ডি ব্লক মৌল। এটা হলো মূল কাঠামোর মধ্যে। আর আলাদাভাবে যে 2টা সারিতে ল্যান্থেনিয়ামের পরবর্তী যে মৌলগুলোকে স্থান দেওয়া হয়েছে, সেগুলো হলো এফ ব্লক মৌল অন্তর্ভুক্ত। আমরা ডি ব্লক মৌলের আরও একটা উদাহরণ লক্ষ্য করি, আয়রন ইলেকট্রন বিন্যাস আমি সংক্ষেপে লিখছি। আর্গন, এখানে 18টি ইলেকট্রন আছে, এরপরে 4s2 3d6, অর্থাৎ মোট 26টি। আর্গনের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করার কারণে আয়রন একটি ডি ব্লক মৌল। এখন আমরা অবস্থান্তর মৌল সম্পর্কে আলোচনা করতে চাই। অবস্থান্তর মৌল হলো যে সমস্ত ডি ব্লক মৌলের সুস্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে তাদের ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলা হবে। আমরা জানি যে ধাতুসমূহ সাধারণত ইলেকট্রন ত্যাগ করে, আর ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত সকল মৌলই হলো ধাতু। সুতরাং ধাতু ইলেকট্রন ত্যাগ করে এমন একটা আয়ন গঠন করে যেটা স্থিতিশীল হিসাবে থাকতে পারবে। তো ইলেকট্রন ত্যাগ করার পরে
ধাতুর যে সমস্ত আয়ন সুস্থিতিশীল কাঠামো অর্জন করতে পারে, সেই স্থিতিশীল কাঠামোর আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে, তাহলে সে সমস্ত ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল হিসাবে গণ্য হবে। যদি সুস্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটালে কোনো ইলেকট্রন না থাকে অর্থাৎ ইলেকট্রন শূন্য থাকে, তাহলে সেই মৌলটি অবস্থান্তর মৌল হবে না। আবার যদি ডি অরবিটালটা ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ থাকে, তাহলেও সেটা অবস্থান্তর মৌল হবে না। এখানে শর্ত হলো যে ডি অরবিটালের ইলেকট্রন থাকবে অসম্পূর্ণ। আমরা জানি যে ডি অরবিটালের ইলেকট্রন থাকে 1 থেকে 10টি। তো যদি ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকে, তাহলে সেটা ইলেকট্রন দ্বারা পূর্ণ অবস্থায় থাকলো এবং এটি অবস্থান্তর মৌল হবে না। আবার যদি কোনো ডি ব্লক মৌলের সুস্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই থাকে, তাহলে সেটিও অবস্থান্তর মৌল হবে না। কারণ অবস্থান্তর মৌলের সংজ্ঞার শর্ত অনুযায়ী ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকতে হবে। সুতরাং ডি অরবিটালে যদি কোনো ইলেকট্রন নাই থাকে, তাহলে সেটাও যেমন অবস্থান্তর হবে না, আবার ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ থাকলেও সেটি অবস্থান্তর মৌল হবে না। যেমন এখানে আমরা স্ক্যান্ডিয়াম এর সুস্থিতিশীল একটি আয়ন হলো স্ক্যান্ডিয়াম 3+, অর্থাৎ 3টে ইলেকট্রন ত্যাগ করার পরে স্ক্যান্ডিয়াম যে আয়ন গঠন করে সেটা স্থিতিশীল কাঠামো অর্জন করতে পারে। এখানে আমরা ইলেকট্রন বিন্যাসে দেখছি যে স্ক্যান্ডিয়ামের বহিস্থ স্তর থেকে যদি 3টি ইলেকট্রন অপসারণ করা হয়, তাহলে এর ডি অরবিটালে আর কোনো ইলেকট্রন থাকে না। যেহেতু স্ক্যান্ডিয়ামের বহিস্থ স্তরে কোনো ইলেকট্রন, ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না, তাই স্ক্যান্ডিয়াম 3+ এটি অবস্থান্তর মৌল নয়। এটি ডি ব্লক মৌল, তবে অবস্থান্তর মৌল নয়। আবার যদি আমরা ভিন্ন একটি ইলেকট্রন বিন্যাস দেখি আয়রনের ক্ষেত্রে, তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটালে 6টি ইলেকট্রন আছে। আয়রনের ইলেকট্রন বিন্যাসের সুস্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে 6টি ইলেকট্রন আছে। আয়রন 2+ হলো আয়রনের একটি সুস্থিতিশীল আয়ন, অর্থাৎ এখানে 2টি ইলেকট্রন অপসারণের পরে যে আয়নটা হয় সেটাই হলো আয়রন 2+ আয়ন, এবং এটি স্থিতিশীল কাঠামো অর্জন করে। তো এর ইলেকট্রন বিন্যাসে আমরা দেখছি যে এর ডি অরবিটালে 6টি ইলেকট্রন আছে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ইলেকট্রন যখন অপসারিত হবে, তখন প্রথমে এস অরবিটাল থেকে ইলেকট্রন যাবে, এরপরে যদি আরও যাওয়ার প্রয়োজন হয় তখন ডি অরবিটাল থেকে ইলেকট্রন যাবে, তবে প্রথমে যাবে এস অরবিটাল থেকে। সুতরাং এখানে আমরা ইলেকট্রন বিন্যাসে দেখছি যে আয়রন 2+-এ 2টি ইলেকট্রন যেহেতু কম হবে, সুতরাং এই 2টি ইলেকট্রন প্রথমে এস অরবিটাল থেকে যাবে, এরপর ডি অরবিটালে 6টি ইলেকট্রন 6টিই থাকবে। সুতরাং আয়রন 2+ ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ আছে। এখানে 10টিও নাই, আবার শূন্যও নাই, 6টি আছে। সুতরাং আয়রন 2+ একটি অবস্থান্তর মৌল। আয়রন 3+ আমরা যে লক্ষ্য করি, তাহলে সেটাও একটি অবস্থান্তর মৌল। সেক্ষেত্রে 3টি ইলেকট্রন কম হবে, প্রথম 2টি ইলেকট্রন যাবে এস অরবিটাল থেকে, এরপরের একটি ইলেকট্রন যাবে হলো ডি অরবিটাল থেকে। তখন ডি অরবিটালের চিত্র হবে হলো 3d5। আমরা যদি আরও একটি উদাহরণ দেখি, যেমন জিঙ্ক একটি ডি ব্লক মৌল। এর ডি অরবিটালে আছে 10টি ইলেকট্রন এবং এস অরবিটালে আছে 2টি ইলেকট্রন। কিন্তু জিঙ্ক 2+ যে আয়ন, অর্থাৎ 2টি ইলেকট্রন ত্যাগ করার পর যে আয়নটা হয়, এটি একটি স্থিতিশীল আয়ন। এর ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকে। যেহেতু 2টি ইলেকট্রন অপসারিত হয়, সুতরাং প্রথমেই এস অরবিটাল থেকে 2টি ইলেকট্রন যাবে, এরপরে ডি অরবিটাল থেকে আর ইলেকট্রন যাওয়ার প্রয়োজন নেই। সুতরাং জিঙ্ক 2+ আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে পূর্ণ থাকে, 10টি ইলেকট্রন দ্বারাই পূর্ণ থাকে। আর এই কারণে জিঙ্ক 2+ আয়ন এটি একটি অবস্থান্তর মৌল নয়, কারণ এর ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ আছে। সুতরাং জিঙ্ক এটি ডি ব্লক মৌল হলো, অবস্থান্তর মৌল নয়। একইভাবে স্ক্যান্ডিয়াম এটিও ডি ব্লক মৌল হলেও কোনো অবস্থান্তর মৌল নয়। এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসে, যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ডি ব্লক মৌল হলো অবস্থান্তর মৌল নয় কেন? তো এর ব্যাখ্যা আমরা আলোচনা করলাম এখানে। এরপরে আমরা আসি আন্তঃ অবস্থান্তর মৌল।
আন্তঃ অবস্থান্তর মৌল হলো যে সমস্ত এফ ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসের এফ অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকবে তাদেরকে এফ ব্লক মৌল আন্তঃ অবস্থান্তর মৌল বলা হবে। ডি ব্লক এবং অবস্থান্তর মৌলের সংজ্ঞার অনুরূপী আন্তঃ অবস্থান্তর মৌলের সংজ্ঞা। সুতরাং এখানে একটা উদাহরণ আমরা আলোচনা করছি যে সেরিয়াম 3+, এটা একটা এফ ব্লক মৌলের একটা সুস্থিতিশীল আয়ন। এখানে 3টি ইলেকট্রন কম রয়েছে স্বাভাবিক অবস্থার থেকে। সুতরাং এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে জেনন এখানে 54টি ইলেকট্রন, এরপরে 3টি ইলেকট্রন কম। প্রথম ইলেকট্রন যাবে হলো এস অরবিটাল থেকে, এস অরবিটাল 2টি ইলেকট্রন অপসারণের পরে এফ অরবিটাল থেকে একটি ইলেকট্রন অপসারিত হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে সেরিয়াম এর ইলেকট্রন বিন্যাসের এফ অরবিটালে একটি মাত্র ইলেকট্রন আছে, যা এফ অরবিটাল আংশিকভাবে পূর্ণ হওয়ারই প্রমাণ দিচ্ছে। সুতরাং সেরিয়াম 3+ এটি একই সাথে এফ ব্লক মৌল এবং আন্তঃ অবস্থান্তর মৌল। সুতরাং আন্তঃ অবস্থান্তর মৌল হলো ওই সমস্ত মৌল যাদের ইলেকট্রন বিন্যাসের যে সমস্ত এফ ব্লক মৌলের সুস্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে এফ অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকবে, তাদেরকে এফ ব্লক মৌল আন্তঃ অবস্থান্তর মৌল বলা হয়। আজকে আমরা এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।